জাদুয়ার ঘুমন্ত আদলে তাকিয়ে মুখে মৃদু হাসির রেখা ফুটিয়ে সে ধীর পায়ে এগিয়ে যায় ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে ফিরে এসে নিজেই সুইচ অফ হয়ে যাওয়া ফোনটিকে চার্জে বসিয়ে জাদুয়ার অতীব নিকটে গিয়ে স্নিগ্ধ মুখশ্রীর পানে চেয়ে আজকের ঘটে যাওয়া ঘটনা হতে অজ্ঞ হাসিল তার ললাটের মমতা ভরা চুম্বন অঙ্কনে অগ্রসর হতেই আচমকা তার দৃষ্টি আটকে যায় জাদুয়ার ঘাড়ের এক কোণে। এক লালচে দাগ, যা দেখতে ঠিক মানুষের করা ঘনিষ্ঠ মুহূর্তের চিহ্নের মতো প্রতিস্থাপিত হয়েছে। মুহূর্তের জন্য হাসিলের মনে তোলপাড় শুরু হয়। বুকের ভেতরে চাপা ক্রোধের উত্তাল ঢেউ আছড়ে পড়ে। তার হৃদয় বিদীর্ণ করে তীব্র রাগ আর অবমাননার এক দাবানল দাউ দাউ করে জ্বলে ওঠে। হাতের উষ্ণতা যেন কাঁপতে শুরু করে। ক্রোধের আগুনে পড়ে ফুঁসে ওঠে হাসিল। তার বুকের প্রতিটি রক্তকণা যেন মিশে গিয়ে আগ্নেয়গিরির মতো ফুটে উঠেছে। জাদুয়ার ঘুমন্ত মুখটি, যার গভীরে শান্তির আভাস ছিল, সেটা কিছুক্ষণ পূর্বেও হাসিলের প্রশান্তির কারণ হয়ে উঠেছিল, সেই প্রশান্তি মুহূর্তেই আগ্নেয় লাভার ন্যায় রূপ ধারণ করেছে। জাদুয়ার ঘাড়ের দাগের প্রতিটি বিন্দু যেন তাকে অবজ্ঞার কঠিন ইঙ্গিত দিচ্ছে। প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে সে হাতের এক ঝাঁকুনিতে জাদুয়াকে হঠাৎ ঘুম থেকে জাগিয়ে তোলে। জাদুয়া অপ্রস্তুত হয়ে চোখ মেলে তাকায়। চোখে ধোঁয়াশার মতো গভীর ঘুমের আবেশ। তবু হাসিলের মুখের কঠোর অভিব্যক্তি দেখে সে এক মুহূর্তের জন্য থমকে যায়। তখনই হাসিল ক্রোধে জ্বলে ওঠে, রক্তচক্ষু নিয়ে বলে ওঠে, কে তোর ঘাড়ে দাগ করছে? কে তোকে ছুঁয়েছে? তাড়াতাড়ি বল আমাকে, কাকে ছুঁতে দিয়েছিস তুই নিজেকে? হাসিলের গর্জনে জাদুয়া কেঁপে ওঠে। এক ভীত চোখে তাকিয়ে থাকে হাসিলের দিকে। তার প্রতিটি শব্দ যেন এক ছুরির মতো বিঁধছে জাদুয়ার মনে। সে অপ্রস্তুত, নিজের গলায় হাত বুলিয়ে কিছু বোঝার চেষ্টা করে, কিন্তু তার মুখের চুপচাপ নীরবতা যেন হাসিলের ক্রোধকে আরো উন্মুক্ত করে তোলে। জাদুয়া সেই কথাটি গোপন রাখতে চেয়েছে, তার নিজ হাসিলের নিকট সঙ্গী দিয়েছে। জাদুয়া যেই কথাটি গোপন রাখতে চেয়েছে, তা নিজে হাসিলের নিকট সাক্ষী দিয়েছে। জাদুয়া চুপ থাকে, ভয় আর প্রতিজ্ঞার বেড়াজালে আটকে সে কোনো উত্তর দিতে পারে না। তার এই নিস্তব্ধতা হাসিলের ক্ষোভের আগুনে আরো ঘি ঢেলে দেয়। হাসিলের চোখ ঝলসে ওঠে জ্বালাময় ক্রোধ, গলায় ভর করে ঈর্ষার ভয়ঙ্কর ব্যথা। নিজেকে আর দমিয়ে রাখতে না পেরে সজোরে জাদুয়ার থুতনি চেপে ধরে গর্জে ওঠে হাসিল, বলে, তোকে আমি বলেছিলাম না, কোনো বিষয়ে যদি তোর চিন্তার কারণ হয়ে ওঠে, তুই সবার প্রথমে তুই আমায় জানাবি। কথাগুলো বলে হাসিল জাদুয়ার থুতনি আরো শক্তভাবে চেপে ধরে ঝাঁকিয়ে ফের চিৎকার করে বলে ওঠে, কিরে, বলেছিলাম না? হাসিলের চিৎকারে জাদুয়া ভীতুগ্রস্ত হয়ে কান্নারত অবস্থায় নিজের মাথা নাড়িয়ে সম্মতি জানায়। কিন্তু হাসিলের দৃষ্টিতে ক্রমে ক্রমে পঞ্জীভূত হয় এক অসম্ভব ক্রোধ। আর সহ্য করতে না পেরে সে জাদুয়াকে আরও একবার ঝাঁকিয়ে সজোরে মেঝেতে ফেলে দেয়। ফলশ্রুতিতে ব্যথায় কুঁকড়ে গিয়ে জাদুয়া আহ চিৎকার করে ওঠে, কিন্তু এতেই যেন হাসিলের কোনো ভাবান্তর পরিলক্ষিত হলো না। সে চিৎকার করে ফের বলে, কিসের এত গোপনীয়তা তোর? গোপনীয়তা নাকি অন্য পুরুষের ছোঁয়া খুব বেশি উপভোগ করে ফেলেছিস? হাসিলের গর্জন যেন পুরো ঘরের দেওয়ালে প্রতিধ্বনিত হয়, আর জাদুয়া নীরবেই সব সহ্য করে, যেন তার কোনো কথা নেই, শুধু তার ভেতরে এক নিস্তব্ধ কষ্টের স্রোত বইছে। হাসিল জাদুয়ার এহেন নীরবতায় তাকে মেঝে থেকে তুলে সজোরে কয়েকটি চাপড়াঘাত করে তার কোমল আদলে। ফলশ্রুতিতে ঠোঁটের কোণ বেয়ে গড়িয়ে পড়ে লোহিত রহু। হাসিল ফের আঘাত করে জাদুয়াকে। প্রচণ্ড ব্যথায় বের হওয়া রক্তের ছিটে যেন এক দুঃসহ যন্ত্রণার উপাখ্যান। হাসিল ফের জাদুয়াকে বলে ওঠে, কেন অন্য পুরুষের ছোঁয়া তুই নিয়ে ছুড়ে মাখলে? বল, কেন? কেন? খুব এনজয় করেছিলি পরপুরুষের ছোঁয়া, তাই না?
কিভাবে ছিল তোকে? খুব কাছে টেনে নিয়েছিল? কত কাছে? নিজের বুকের সাথে লিপ্টে ধরেছিল তোকে? গভীর উন্মাদনায় তোর ঘাড়ের মুখ গুজেছিল, তাই না? তুই জড়িয়ে ধরেছিলে তাকে? হাসিলের এহেন লাগামহীন বার্তায় জাদুয়া নিজ কান চেপে কান্না করে বলে ওঠে, ছি, আপনার আল্লাহর দোহাই লাগে, এই ধরনের কথা বলা বন্ধ করুন প্লিজ। এরকম কিছুই হয়নি। বলেই প্রচণ্ড বেগে কান্না করে ওঠে জাদুয়া। হাসিল জাদুয়ার বলা বাক্যে কোনো মনোনিবেশ দিল না। ভাব এমন যে তার এই মুহূর্তে কারো কোনো কথাই কর্ণে পৌঁছাচ্ছে না। হাসিলের ক্রোধান্বিত দৃষ্টি স্পষ্ট পরিলক্ষিত হচ্ছে। কোনো পুরুষ তাকে ছুঁয়েছে জানার থেকেও বেশি জাদুয়ার শরীরে ফুটে ওঠা অন্য পুরুষের দেওয়া দাগ, যা হাসিলকে বারংবার রুদ্ররূপ ধারণ করতে বাধ্য করছে। হাসিল ক্রোধান্বিত হয়ে ফের বলে, তোরা সব নারী এক। তোকে আমি সবার থেকে আলাদা ভেবেছিলাম, কিন্তু তুইও আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি। তোকে আমি ক্ষমা করব না। হাসিলের বলা ক্রোধপূর্ণ বাক্যে জাদুয়া হেঁচকে তুলে কান্না করে বলতে চায়, বিশ্বাস করুন আমি। জাদুয়ার কথা সম্পূর্ণ হওয়ার পূর্বেই হাসিল ক্রোধে একে একে ঘরের সব কিছু ভাঙতে শুরু করে। আসবাবপত্র ভেঙে প্রতিটি আস্তরণে নিজের দুঃখ আর হতাশার ছাপ ফেলে। যেন প্রতিটি টুকরো হয়ে যাওয়া আসবাব তার নিজের হৃদয়ের ক্ষত, প্রতিটি ভাঙা কাচের টুকরো তার অন্তরের রক্তক্ষরণ, প্রতিটি জিনিস ভাঙার ক্ষণে অসতর্কতাবশত নিজ হাতে কাঁচের টুকরোর ক্ষণিক কেটে যায় হাসিলের হাত। ফলস্বরূপ ক্ষতস্থান হতে গড়িয়ে পড়ে রক্তকণা। আর জাদুয়া হাসিলের এহেন পাকলাটে উন্মাদনায় প্রচণ্ড ক্ষোভে আর হাতের গড়িয়ে যাওয়া রক্ত দেখে তার সম্মুখে গিয়ে ধরার চেষ্টা করে বলে, প্লিজ আপনি শান্ত হন, আপনার হাতটা আমাকে দেখতে দিন, অনেক রক্ত পড়ছে এখান থেকে। জাদুয়াকে হাসিল নিজের দিকে ছুটে আসতে দেখে ক্রোধে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে চিৎকার করে বলে, তুই আমাকে ছবি, তাই না? তুই শরীরে অন্য কারো ছোঁয়া। তুই আমার জন্য পবিত্র নস। স্টে অ্যাওয়ে ফ্রম মি। ক্রোধ এমন এক ভয়ঙ্কর অনুভূতি যা মানুষের মস্তিষ্ককে সঠিকভাবে কাজ করতে বাধা দেয়। এর প্রভাবে মানুষ নিজের অজান্তেই কখনো জবান দেয়, কখনো হাত দিয়ে তার প্রিয়জনেদের আঘাত করে বসে। হাসিলের কণ্ঠে এক গভীর তীক্ষ্ণতা, তার প্রতিটি উচ্চারিত শব্দে জাদুয়ার কোমল হৃদয় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। জাদুয়ার চোখ ভিজে ওঠে, কণ্ঠে বিষাদ আর কান্না মেশানো এক মিনতি। সে ফের বলে ওঠে, আমি অপবিত্র নই, প্লিজ আপনি শান্ত হন দয়া করে। জাদুয়ার এহেন করুণ মিনতি যেন হাসিলের আগুনে পোড়া হৃদয়ের একটুও শান্তির ঝলক এনে দেয়। জাদুয়ার এহেন করুণ মিনতি যেন হাসিলের আগুনে পোড়া হৃদয়ে একটুও শান্তির ঝলক এনে দিতে সক্ষম হলো না, বরং তার মনের গভীরতা আরো দহনে মিশে যায়। খানিকক্ষণ নিশ্চুপ থেকে হাসিল জাদুয়ার পানে চেয়ে হাত ধরে প্রচণ্ড বল প্রয়োগে তাকে টেনে নিয়ে যায় ওয়াশরুমের দিকে। তার মস্তিষ্কে এখন শুধু একটাই পরিকল্পনা, এই দাগ তাকে মুছতেই হবে। এহেন ভাবনার মাঝেই হাসিল জাদুয়াকে শাওয়ারের নিচে দাঁড় করিয়ে শরীরের বডি ওয়াশে ঘষে। এহেন ভাবনার মাঝেই হাসিল জাদুয়াকে শাওয়ারের নিচে দাঁড় করিয়ে শরীরে বডি ওয়াশ ঘষে, এমনভাবে যেন এই দাগের অস্তিত্বে তার নিজের আত্মা লজ্জায় জ্বলছে। তার হাত পাগলের মতো জাদুয়ার ত্বকের ওপর আছড়ে পড়ে, যেন এই দাগ মুছে ফেলতে গিয়ে তার হাতের সমস্ত শক্তি নিঃশেষ করে ফেলতে চায়। হাসিলের এহেন কর্মে জাদুয়ার সর্বাঙ্গ অমানসিকভাবে ব্যথার সৃষ্টি হয়, কিন্তু তবুও সে নিশ্চুপ রয়। দাঁতে দাঁত চেপে তার সমস্ত কণ্ঠকে নিজের মনের গভীরে চেপে রেখে সহ্য করে যায়। তার যন্ত্রণার তীব্রতা যেন হাসিলের ক্ষোভকে প্রশমিত করার শেষ পথে। অকস্মাৎ হাসিল জাদুয়াকে ওয়াশরুম হতে বের করে। ভেজা শরীরে চূর্ণ বিচূর্ণ হয়ে থাকা কক্ষের বিছানায় ছুঁড়ে ফেলে নিজের শরীরের পরিহিত শার্ট খুলে জাদুয়ার দিকে এগিয়ে গিয়ে বলে ওঠে,
এই মুহূর্ত থেকে তোর শরীরে শুধু আমার দেয়া দাগ থাকবে। তোর সর্বাঙ্গে দাগ কাটার অধিকার শুধুমাত্র আমার। আমার দেয়া প্রতিটি দাগ থেকে তোকে সাক্ষী দেবে তুই শুধু আমার। বলেই হাসিল এগিয়ে যায় সম্মুখে জাদুয়ার মস্তিষ্কে। হাসিলের এহেন কর্ম ও বলা বাক্যে সঠিক বুঝে উঠতে সক্ষম হচ্ছে না। নিজেকে ধাতস্থ করে কিছু বলার পূর্বেই জাদুয়ার ওপর নিজের সমস্ত ভর ছেড়ে রক্তিম বর্ণ ধারণকারী গ্রীবাদেশে নিজ আধর দিয়ে শক্ত দন্তনের সাহায্যে দন্তাঘাত বসাতেই জাদুয়া ব্যথায় চিৎকার করে ওঠে। হাসিল সেই দিকে ধ্যান না দিয়ে নিজ কর্মে লিপ্ত থেকে ফলশ্রুতিতে গ্রীবাদেশ হতে বেরিয়ে আসে লোহিত রোহ। হাসিল নিজ গ্রীবা উঠিয়ে জাদুয়ার এতক্ষণ যাবৎ অন্যের করা রক্তিম হওয়া বর্ণ নিজ দন্তের দাগ স্পষ্ট দেখে সেখানে হাতে মুখে সরিয়ে জাদুয়ার অধীরে নিজের অধর ছোঁয়াতেই দৃষ্টিতে পরিলক্ষিত হয় প্রচণ্ড ভয়ে থরথর করে দম বন্ধ করা কম্পিত মুখ। মুহূর্তেই হাসিলের কি হলো কে জানে, তবে জাদুয়ার ওপর থেকে সরে তাকে তুলে বলে ওঠে, জাদুয়া রিল্যাক্স, প্লিজ নিঃশ্বাস নাও। জাদুয়া দম ছাড়ো। পরিস্থিতি এমন যে হাসিলের কোনো কথাই জাদুয়া শুনতে পাচ্ছে না। মুহূর্তেই সম্পূর্ণ হলুদ ফর্সা মুখশ্রী নীল বর্ণ ধারণ করা শুরু করেছে। হাসিল ভয় পেল প্রচণ্ড রকমে। জাদুয়ার এহেন হালাতে নিজের রহু বেরিয়ে যাওয়ার উপক্রম। নিজ শরীরের প্রচণ্ড শক্তি দিয়ে জাদুয়াকে ঝাঁকাতেই বড় করে নিঃশ্বাস দিয়ে শান্ত হয়ে পড়ে জাদুয়া। এতক্ষণ যাবৎ হাসিলের রুহুটা তার কণ্ঠোদ্দেশে আটকে ছিল বোধহয়। জাদুয়াকে ফের নিঃশ্বাস নিতে দেখে তার রুহুটা চলাচল শুরু করে। হাসিল স্তব্ধ হয়ে কিছুক্ষণ জাদুয়ার পানে তাকিয়ে থেকে নিজ অশান্ত বক্ষের সাথে চেপে ধরে নিজেও ঘন ঘন নিঃশ্বাস নিয়ে ওঠে। জাদুয়া প্রচণ্ড দুর্বলতায় হাসিলের বক্ষের সাথে লেপ্টে ঘুমিয়ে পড়ে। হাসিল জাদুয়াকে নিজ বক্ষ হতে বিছানায় শুইয়ে দিয়ে মধ্যরাতের শেষ প্রহরেই বেরিয়ে যায় সুলতানা বিলা হতে। প্রভাত হয়েছে সেই কখন। সূর্যের প্রথম আলো ঝরে পড়েছে ধীরে ধীরে, কিন্তু আজ কেন যেন সেই আলোতে নেই উচ্ছ্বাসের কোনো রূপ। ম্লান আলোয় ভরে উঠেছে চারপাশ, যেন সেই আলো নিঃশব্দে চাপা কষ্টের জানান দিচ্ছে বারংবার। জাদুয়া আড়মোড়া ভেঙে ব্যথাতুর শরীর নিয়ে নিজ নেত্র মেলে ধরতেই মনে পড়ে যায় রাতের ঘটনাগুলো। মুহূর্তেই নিজের চারপাশে চোখ ঘুরিয়ে খুঁজতে থাকে হাসিলকে। তাকে না দেখে কেমন অস্থির হয়ে ওঠে মনটা। তৎক্ষণাৎ জাদুয়া কিছু ভেবে বলে ওঠে, উনি কি অফিসে চলে গেছেন আমায় কিছু না বলে? উনি কি এখনো রেগে আছেন আমার উপর? নিজ মনে প্রশ্নগুলো আউড়িয়েই জাদুয়া নিজেকে ওড়নায় মুড়িয়ে দৌড়ে চলে আসে রুমের উদ্দেশ্যে। জাদুয়াকে এভাবে দৌড়ে আসতে দেখে সকলে চিন্তিত হয়ে জাদুয়ার সম্মুখে গিয়ে দাঁড়ায়। তখনই সুলতানা খান চিন্তিত মুখে জাদুয়াকে বলে ওঠে, কি হয়েছে জাদুয়া, তুই এভাবে ছুটে আসছিস কেন? সুলতানা খানের প্রশ্নের প্রত্যুত্তর না করেই জাদুয়া উল্টো প্রশ্ন করে, নানুমণি উনি কখন গেছে? জাদুয়ার কথা সুলতানা খান বুঝতে পেরে বললেন, কে হাসিল? ওকে তো আজ এখনো কোথাও বের হতে দেখিনি। তুই এরকম অস্থির হয়ে আছিস কেন? জাদুয়াকে করা প্রশ্নের মাঝেই একজন সার্ভেন্ট বলে ওঠে, খালাম্মা বড় সাহেবরে তো সেই ভোর রাতে বাইরে যাইতে দেখেছি। সুলতানা খান হাসিলের ভোর রাতে বের হয়ে যাওয়ার কথা শুনে জাদুয়ার দিকে ঘুরে তাকে ধরে প্রশ্ন করেন, জাদুয়া কি হয়েছে, সবকিছু খুলে বল। সুলতানা খানের কথায় জাদুয়া কান্না করে তার দিকে চাইতেই সুলতানা খান জাদুয়ার মাথা থেকে উন্নাটা সরাতেই দৃষ্টিতে পরিলক্ষিত হয় জাদুয়ার বিবর্ণ মুখশ্রী। তিনি আঁতকে উঠে প্রশ্ন করেন, হাসিল তোর গায়ে হাত তুলেছে? সুলতানা খানের প্রশ্নে জাদুয়া সকল ঘটনা খুলে বলে। জাদুয়ার মুখে কথা শুনে সুলতানা খান জাদুয়াকে জড়িয়ে ধরে বলে ওঠেন,
আমি তোকে বলেছিলাম সব কিছু ওকে জানাতে, এখন না জানানোর ফল পেয়েছিস। এইবার তোর দোষ জাদুয়া। আমি জানতাম হাসিল কোনোভাবে এই ব্যাপারে জানতে পারলে এরকম কিছু একটাই ঘটবে। কথার মাঝেই মরিয়ম বেগম জাদুয়াকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে দাঁতে দাঁত চেপে প্রশ্ন করেন। তুমি কি ইয়াসিনের কথা বলে দিয়েছো? মরিয়ম বেগমের প্রশ্নের প্রত্যুত্তরে জাদুয়া বলে ওঠে, না, বলিনি। জাদুয়ার কথায় মরিয়ম বেগম স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে দ্রুত চলে যায় ইয়াসিনকে এখান থেকে পাঠিয়ে দেওয়ার উদ্দেশ্যে। জাদুয়া নিজ অশান্ত মন নিয়ে সুলতানা খানকে বলে, নানুমণি, উনি আমার উপর রাগ করে চলে গেছে আমি জানি। তুমি একটু ওনাকে ফোন দিয়ে দাও না, আমি কথা বলবো ওনার সাথে। আমি মাপ চেয়ে নেব গতকালের বিষয়ে তাকে না জানানোর জন্য। প্লিজ তুমি একটু ফোন দিয়ে দাও। জাদুয়ার অনুরোধে সুলতানা খান হাছিলের ফোনে কল করলেও ফোনটি বারবার বন্ধ দেখায়। অন্যদিকে শহীদ হোসেন ও মরিয়ম বেগম ইয়াসিনকে নিয়ে বেরিয়ে যায় এয়ারপোর্টের উদ্দেশ্যে। আজ দিনটা জাদুয়ার কাটছে অস্থিরতায়। কোনো কিছুতেই কোনো শান্তি খুঁজে পাচ্ছে না সে। মনটা কেমন ব্যাকুল হয়ে আছে হাসিলের সাথে কথা বলার জন্য। সেই অবধি তার সাথে কথা বলতে পারবে না। যেই অবধি তার সাথে কথা বলতে পারবে না, সেই অবধি তার অস্থির মনটাও শান্ত হবে না। অন্যদিকে একটি অন্ধকারাচ্ছন্ন কক্ষ জুড়ে প্রতিধ্বনিত হচ্ছে কিছু শব্দ। আমাকে এয়ারপোর্ট থেকে তোমরা কেন তুলে এনেছো? কি চাও তোমরা বলো আমাকে। টাকা চাও? কত টাকা বলো? আমার বাবার সব টাকা দিয়ে দিব তোমাদের। তোমরা শুধু আমায় ছেড়ে দাও। অন্ধকারাচ্ছন্নতায় ঘেরা কক্ষে হঠাৎ কৃত্রিম আলো পরিস্ফুটিত হয়। সেই আলোতে দৃশ্যমান হয় হাত পা বাঁধা অবস্থায় ছটফট করা ইয়াসিনকে। তখনই কেউ তার সম্মুখে এসে চোখের বন্ধন খুলে দেয়। অনেকক্ষণ যাবৎ চোখ বাঁধা থাকায় প্রথমে ঘোর অমানিসা পরিলক্ষিত হয় নিজ নেত্রে। কিছুক্ষণ পলক ঝাপটাতেই দৃশ্যমান হতে থাকে সব কিছু। ফের আরেকবার পলক ঝাপটাতেই নিজ নেত্রে পরিস্ফুটিত হয় হাসিলের আগ্নেয় শিখার ন্যায় জ্বলে ওঠা আদল। বুকটা ধুক করে ওঠে ইয়াসিনের। বড় বড় শুকনো ঢোক গিলে বলে ওঠে, ভাই, আপনি আমাকে এভাবে বেঁধে রেখেছেন কেন? ইয়াসিনের প্রশ্ন হাসিলের মুখ হতে চুচু শব্দের উৎপত্তি করে সাব্বিরের দিকে ঘুরে বলে ওঠে, আহারে নাদান বাচ্চা, কিছু জানে না। তোর একটু জানিয়ে নিয়ে আসবে না? আচ্ছা, কোনো সমস্যা নেই, এখন আমি জানিয়ে দিচ্ছি কেন এইভাবে বেঁধে রেখেছে। বলেই হাসিল নিজ হাতে থাকা ধারালো ছুরি দ্বারা ইয়াসিনের ঠোঁটের রেখা বরাবর স্লাইড করতেই ইয়াসিন ভয়ে ভয়ে বলে ওঠে, ভাই, আমাকে মাফ করে দিন। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। প্লিজ আমাকে ছেড়ে দিন। আমি আর কোনোদিন জাদুয়ার সামনে কোনো বাংলাদেশেও পা রাখবো না। ভাই প্লিজ, আত্মীয়তার খাতিরে আমায় মাফ করে দিন। ইয়াসিনের অনুরোধে হাসিল গর্জে উঠে বলে, ছেড়ে দেব তা তোকে? আরে, তোর জোর করে স্পর্শে আমার বোর ছোড়াটা ছিল বলে তাকে আমি ছাড়িনি। তুই কোন খাতের মোলা যে তোকে ছেড়ে দেব? বলে হাসিল ইয়াসিনের চুলগুলো মুষ্টিবদ্ধ করে ফের গর্জে বলে ওঠে, আমার বউয়ের হাত ছোঁয়ার জন্য তোর হাত ভেঙে প্রথম আমি তোকে ওয়ার্নিং দিয়েছি, কিন্তু তুই কি করলি? হাত ভালো হতে না হতেই আমার শহরে না থাকার ফায়দা উঠিয়ে আমার বউর সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করেছিস। এই, তোর রুহুতে কি ভয় নাই? আমি যে কতটা হিংস্র সে ব্যাপারে তুই জানিস না, কুত্তার বাচ্চা। আরে, তোরও তো আমি সেদিন মেরে ফেলতাম যেদিন আমার বউয়ের শরীরে হাত ধরে তোর সাহসিকতা তুই দেখিয়েছিলি, কিন্তু আমি তোকে সেদিন কিছু করিনি। শুধুমাত্র ওই মুহূর্তে কিছু করতে গেলে আমার সম্পূর্ণ প্ল্যান ফেসতে যেত, তাই। আর বউটা আমার দয়া সাগর, নিজের ছাড়া সবার চিন্তা করে, যার দরুন তাকে তোর কথা বলতে বলার সুযোগ দিল সে তা কাজে লাগায়নি।
হাসিলের গর্জে ওঠা বাণীতে ইয়াসিন ভয় পেয়ে অবাক হয়ে যায়। নিজ অবাকতার রেশ কাটিয়ে ভয়ে ভয়ে বলে ওঠে, আপনি যখন জানতেনই প্রথম থেকে, তবে আমাকে সকলের সামনে কিছু না বলে গোপনে কেন পিটিয়েছেন? আর কিসের প্ল্যানে? ইয়াসিনের কথায় হাসিল মুখে কুটিলতার হাসি ফুটিয়ে বলে ওঠে, আচ্ছা, তোকে মৃত্যু পথযাত্রার শেষ ইচ্ছে হিসেবে সবকিছু বলে দিই। আমার দর্শরে তো তাই। তোর কি মনে হয় তোদের এখানে আসার কারণ কি? ব্যবসার কিছু সমস্যা হওয়ার কারণে এসেছি। কারেক্ট। সেই সমস্যাটার উৎপত্তি আমিই করেছি তোর বাপরে এখানে আনার জন্য। হাসিলের বলা কথায় ইয়াসিন অবাক হয়ে গুটিয়ে গিয়ে বলে, কেন? ইয়াসিনের ভয় মিশ্রিত প্রশ্নে হাসিল মুখে তির্যক হাসির রেখা টেনে ক্ষিপ্ত কণ্ঠে বলে ওঠে, তোর বাপ একটা খুনি, সেটা নিশ্চয়ই জানিস। আফটার অল তোর অন্ধকার জগতের উত্তরাধিকার তুই। তোর বাপ যা মনে চায় তাই থাকতো, আর কেয়ার। কিন্তু এবার তোর বাপ অনেক বড় ভুল করে ফেলেছে। আমার শিকারকে নিজে স্বীকার করেছে, যার জন্য আমার বাংলাদেশে আসা। তার কাছে পৌঁছানোর পূর্বেই তাকে মেরে ফেলেছে। কেন? কোন স্বার্থে? কি প্রয়োজনে তোর বাপই কাজটা করেছে সেটা বের করতেই তোর বাপকে এখানে নিয়ে আসা। অ্যান্ড আই এম শিওর আমরা এতদিনের সকল প্রশ্ন উত্তর তোর বাপের কাছ থেকেই বের হবে। অ্যান্ড অলসো এটা স্বীকার করতেই হয় তোর বাপ গভীর জ্বরের মাছ। তাকে ধরাটা তো সহজ ছিল না। এবার সে বোধে ভুলে গেছে এবার সে কার সাথে পাঙ্খা নিয়েছে। হাসিলের বলা প্রতিটি বাক্যে ইয়াসিন শ্রবণ করেই সাফাই দেওয়ার স্বরূপ তড়িৎ বেগে বলে ওঠে, ভাই, এটা তো ভুল ইনফরমেশন ও হতে পারে। আমার বাবা তো এখানে ছিলই না, তবে সে কি করে আপনার শিকারকে স্বীকার করবে? আর কেনই বা করবে? তার সাথে তো আপনার কোনো শত্রুতা নেই। ইয়াসিনের প্রশ্নে সাব্বির নিজ অধরের কোণে বাঁকা হাসির রেখা ফুটিয়ে সম্মুখে এগিয়ে গিয়ে বলে ওঠে, তোর কি আমাদের কাঁচা খেলোয়াড় মনে হয় যে আমরা ভুল করব? ব্রাদার, তোর বাবা বিদেশে বসে কলকাঠি নাড়িয়েছে। অ্যান্ড সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার হলো তোর বাবা সব কিছু জেনেই ওই মহিলাকে মারিয়েছে। তোর বাবা খুব ভালো করে জানতো যে হাসিল ওই মহিলার সাথে দেখা করতে যাবে, আর সেটা জেনেই সে এই মার্ডারের খুব পরিকল্পিত সাহিত্য করেছে। তাহলে বলার চলে কিছু না করে শত্রুতা আছেই। সেই হাসিলের দিক থেকে তা না থাকলেও তোর বাবার দিক থেকে 100% আছে। সাব্বিরের বলা বাক্যের পৃষ্ঠে ইয়াসিন অবুঝের ন্যায় অভিনয় করে বলে ওঠে, আমার বাবা এরকমটা কেন করবে? ইয়াসিনের প্রশ্নে হাসিল গর্জে ওঠে বলে, সেটা জানার জন্যই তো তোর বাপকে এখানে আনা। অ্যান্ড ইউ নো হোয়াট, রহস্যের উন্মোচন যখন হবে তখন তোর বাপকে তোর কাছে পাঠিয়ে দেব। সো এভরিথিং ইজ ক্লিয়ার নাও, রাইট? দেন লেটস বিগিন আওয়ার প্লে। নিজ বাক্যের ইতি টেনে হাসিল নিজ হাতে থাকা ধারালো ছুরিটি ইয়াসিনের বক্ষের সহিত চেপে ধরে গর্জে বলে ওঠে, তোর সাথে আমার কোনো দুশ্মনী ছিল না, যা ছিল তোর বাপের সাথে। বাট তোর করেছে বড্ড সাহস রে, তাই তো আমার রোতে আঘাত হানিস। আমার পবিত্র নিষ্কলঙ্ক ফুলে দাগ লাগাতে চেয়েছিলে। আরে খুন তো আমি তোকে সে কবেই করতাম, শুধু এই কারণগুলোর জন্য বেঁচেছিলে। কি ভেবেছিলে এই তাসো আর আপনার হাসিলের বউয়ের পেছে মৌমাছির মতো ঘুরবি আর সেটা টেরও পাবে না? তুই কাল যেটা করেছিস সেটা করার সাহসও পেতে না যদি আমার কর্তব্য বউটা সব বলতো। কিন্তু আমার জনদরদি বউর নিশ্চয়তার জন্য সবার সামনে তোকে কিছু করতেও পারেনি। ফলস্বরূপ এত দূর এখনো সাহস পেয়েছিস। তাহলে বল কি করে তোকে ক্ষমা করি? কথাগুলো বলে ছুরিটি ইয়াসিনের বক্ষে এমনভাবে চেপে ধরে যেন বক্ষপিঞ্জরটি ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়ার মনোভাব। ব্যথার যন্ত্রণায় ইয়াসিন চিৎকার দিয়ে উঠলেও হাসিলের মুখমণ্ডলে কোনো পরিবর্তন পরিলক্ষিত হয় না, বরং হাসিল ফের ইয়াসিনের মুখ চেপে ধরে চিৎকার দিয়ে বলে ওঠে, তোর এই মুখ দিয়ে তো ছুঁয়েছিল ওকে, তাই না? তোর এই মুখ আমি রাখবো না।
বলেই ইয়াসিনের মুখ বরাবর ছুরি নিতেই ইয়াসিন চিৎকার করে নিজ খোলস হতে বেরিয়ে বলে ওঠে, ভাই আপনি আমাকে মেরে ফেললেই আমার বাবা ঠিকই সব জেনে যাবে, তখন আপনি কিছু জানতে পারবেন না। তাই বলছি আপনি আমাকে ছেড়ে দিন, আমি আপনার সাহায্য করতে পারবো এই রহস্য উন্মোচনে। ইয়াসিনের বলা বাক্যে হাসিল উচ্চ শব্দে হেসে উঠে বলে, তোর কেন মনে হলো তোর মতো জনপটে সাহায্য নিব? ও অ্যান্ড ডোন্ট ওয়ারি, তোর মৃত্যুর খবর একটা কাকপক্ষীও জানবে না। আই প্রমিস ইউ দ্যাট। হাসিলের বাক্য শেষ হতেই ইয়াসিন বুঝে যায় আজ তার নিস্তার নেই। তাই নিজেকে বাঁচাতে সে বলে ওঠে এক অনাকাঙ্ক্ষিত বাক্য, আপনি যদি আমাকে ছেড়ে দিন তবে আমিও আপনাকে বলে দিব আপনার মা কোথায় আছে। আপনি তো আপনার মায়ের খোঁজ করছেন তাই না? আমি দিব সেই খোঁজ, আপনি শুধু আমায় ছেড়ে দিন প্লিজ। ইয়াসিনের বলা কথায় সাব্বির ভ্রুকুটি করে হাসিলের পানে তাকাতেই পরিলক্ষিত হয় হাসিলের শান্ত মুখবয়ব। হাসিল শান্ত ভঙ্গিতে ইয়াসিনের পানে তাকিয়ে বলে ওঠে, তবে যদি বলিস ওই মহিলা কোথায় আছে তবে তাকে কম যন্ত্রণা দিয়ে মারবো, আই প্রমিস। হাসিলের শান্ত ভঙ্গিতে বলা ভয়ঙ্কর বাক্যে ইয়াসিন আরও ভীতিগ্রস্ত হয়ে বলে ওঠে,